কলিমপুর গ্রামে একটা ভাঙাচোরা কুঁড়েঘর বাস করত রুদ্র আর তার অসুস্থ মা মালতী। ভাঙা ঘরে অনেক কষ্টে মা ও ছেলের দিন কাটত। কয়েক বছর আগে রুদ্রর বাবা মারা যায়। তারপর থেকেই সংসার দায়িত্ব পড়ে রুদ্রর ঘাড়ে। ঘরের এক কোণে নীরবে বসে অসুস্থ মায়ের দিকে চেয়ে আছে রুদ্র। রুদ্র, বাবারে একটু জল দে বাবা, জ্বরের কারণে গলাটা শুকিয়ে যাচ্ছে। এই নাও মা, জল খেয়ে নাও। মা, তোমার জ্বরটা তো বেড়েই চলেছে, কি করব কিছুই বুঝতে পারছি না। ঘরে একটা কানাকড়িও নেই যে ডাক্তারের কাছে গিয়ে তোমার জন্য ওষুধটা আনবো। তো তোকে আমায় নিয়ে অত চিন্তা করতে হবে না, দু একদিন পার হলে জ্বরটা এমনিতেই নেমে যাবে বাবা। মা, তুমি রুটিটুকু খাওনি কেন? না খেয়ে থাকলে তো তোমার শরীর আরো খারাপ হয়ে যাবে। তুইও তো কিছু খাসনি রে বাবা, তোকে রেখে আমি একা কি করে খাবো বলতো? মা, তোমার তো শরীর খারাপ, রুটিটুকু তুমি খাও, আমি বাইরে গিয়ে কিছু খেয়ে নেব। বাবারে, সন্ধে হব, এখন আর বাইরে যাস না, কাল সকালে যাস। যেটুকু খাবার আছে মা ছেলে ভাগ করে খাই। মা, তুমিও না, নাও খাও, আমিও খাচ্ছি। মা, আমি কাজের খোঁজে বেরোলাম, ঘরে কিচ্ছুটি নেই, দেখি কোনো কিছুর ব্যবস্থা করতে পারি নাকি। বাবারে, বেশি দূরে যাস না যেন, তাড়াতাড়ি ফিরে আসিস। আচ্ছা ঠিক আছে মা, তুমি সাবধানে থেকো। মাকে বলে রুদ্র কাজের খোঁজে বের হলো। কাজের খোঁজে দু একজনের সাথে কথাও বলল। পথে দেখা হলো প্রতিবেশী রতনের সাথে। আরও দু একজনের সাথে কথা বলেও কোনো কাজের ব্যবস্থা করতে পারল না রুদ্র। শেষ বিকেলের দিকে ক্লান্ত শরীরে সে নদীর পাড়ে এসে বসে পড়ল। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। নদীর পানি নিস্তব্ধ। মায়ের কথা মনে করতেই তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। আহা, আমি কিছুই করতে পারলাম না। আমার অসুস্থ মায়ের জন্য আমি কিছুই করতে পারলাম না। অসুস্থ মায়ের জন্য ওষুধ তো দূরের কথা, একটু খাবারও জোগাড় করতে পারলাম না। হঠাৎ রুদ্রর চোখ গেল নদীর ওপারে একটা বনের দিকে। বনের ভেতর থেকে এক অদ্ভুত সোনালি আলো চারিদিক ছড়িয়ে পড়ছে। আরে, বনের ভেতর এমন সোনালি আলো চকচক করছে কেমন করে? বনের মধ্যে এমন আলো কোথা থেকে আসছে? গিয়ে কি একবার দেখব বনের মধ্যে এত আলো কোথা থেকে আসছে? রুদ্র নদী পেরিয়ে সেই বনের দিকে এগিয়ে গেল। বনের ভেতরে ঢুকতেই চারপাশ বদলে গেল। গাছের পাতার ফাঁক দিয়ে অদ্ভুত আলো ঝিলমিল করছে। কোথাও যেন মৃদু সুর বাজছে। হঠাৎ সে থেমে গেল। কানে ভেসে এলো কারো কান্নার শব্দ। এই গহীন জঙ্গলে হঠাৎ কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? এই গভীর জঙ্গলে এমন করে কে কাঁদছে? রুদ্র ধীরে ধীরে সেই শব্দের দিকে এগিয়ে গেল। একটি বিশাল গাছের কাছে এসে সে থমকে দাঁড়াল। গাছের নিচে অদ্ভুত আলো ছড়িয়ে মাটির উপর ফুটে আছে এক অপূর্ব সোনালি ফুল। আরে বাহ, কি সুন্দর ফুল! মনে হচ্ছে সোনার মতো চকচক করছে। এমন সোনার মতো ফুল তো আমি আমার জীবনে দেখিনি।
কে ওখানে? কে দাঁড়িয়ে আছে? তুমি কে? তুমি এখানে কেন এসেছো? আমি রুদ্র। তুমি কে? এবার রুদ্র দেখতে পেল একটি মেয়ে দাঁড়িয়ে আছে, তার চুলে অদ্ভুত আলো ঝলমল করছে। আমি আমার মায়ের জন্য কিছু খুঁজতে এসেছি, কিন্তু তুমি এই গহীন জঙ্গলে কি করছো? সবাই এখানে কিছু না কিছু খুঁজতে আসে, কিন্তু সবাই সবকিছু খুঁজে পায় না। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি কে? তুমি এখানে একা কেন? এই জায়গাটিই আমার। আমি এখান থেকেই কোথাও যেতে পারি না। আমি এখানে একাই থাকি। একটা মেয়ে হয়ে তুমি এই গভীর জঙ্গলে একা কেমন করে থাকো? তোমার ভয় করে না? না, আমার ভয় করে না, কারণ আমি তোমার মতো মানুষ না। আমি একটা পরী। পরী? মানে তুমি তো মানুষের মতো। আমি তো শুনেছি পরীরা পরীরাজ্যে থাকে, পরীদের ডানা থাকে, কিন্তু তোমার তো সেসব কিছুই নেই। এই যে সোনার ফুলটা দেখতে পাচ্ছ, এটা আমার জীবনে অভিশাপ হয়ে গেছে। তার জন্যই আজ আমার এই অবস্থা। অভিশাপ? এই সুন্দর ফুলটা কেমন করে তোমার জীবনে অভিশাপ হতে পারে? আমি পরীরাজ্যের রাজকন্যা ছিলাম। বহু বছর আগে আমি আমার বাবা মায়ের সঙ্গে রাজ্য শাসন করতাম, আর এই সোনার ফুল ছিল আমাদের পরীরাজ্যের সবচেয়ে মূল্যবান জিনিস। তারপর কি এমন হলো যে তোমার আজ এই অবস্থা? শোনো তবে। রূপা মা, রূপা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। মা, আজ এত সকাল সকাল আমাকে ডাকছো কেন? রূপা, আজ আমাদের পরীরাজ্যের জন্য একটা বিশেষ দিন। কেন মা, আজ কি হবে? রূপা, আজ পরীরাজ্যে জাদুকরি সোনার ফুল ফুটবে। সোনার ফুল? মা, এটা কি কোনো বিশেষ ফুল? হ্যাঁ, এই সোনার ফুলের অনেক শক্তি। এটা ফোটার পর আমরা সোনার ফুল ছুঁতেই আমাদের শক্তির দ্বিগুণ বেড়ে যাবে। তখন কোনো অশুভ শক্তি আমাদের হারাতে পারবে না। মা, আমি এক্ষুনি স্নান সেরে তৈরি হয়ে আসছি। স্নান সেরে সোজা পরিবাগে চলে এসো, একটুও দেরি করো না কিন্তু। মা, ওই সোনার ফুলটা কখন ফুটবে? এই তো রূপা, সময় হয়ে গেছে, এক্ষুনি ফুটবে। এই ফুল যখন ফুটবে তখন বাগানের চারিপাশে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়বে। এরপর দেখতে দেখতে সোনার ফুলটা ফুটতে শুরু করে। সোনার ফুল ফুটতেই পরীরাজ্যের সব কিছু আরও সুন্দর ও জীবন্ত হয়ে ওঠে। চারদিক সোনার ফুলের আলোয় চকচক করে ওঠে। পরীরাজ্যের আজ পরম আনন্দের দিন। আজকের পর থেকে এই রাজ্যে আর কোনো অশুভ শক্তি ঠাঁই পাবে না। আজকের পর থেকে কোনো অশুভ শক্তি পরীদেরকে পরাজিত করতে পারবে না। মা, তাহলে চলো আমরা সবাই একে একে সোনার ফুলটা ছুঁয়ে নিই, তাহলে আমাদের শক্তি দ্বিগুণ বেড়ে যাবে। না না রূপা, আজ না। আজই আমরা এই সোনার ফুলটা স্পর্শ করতে পারবো না, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। কিন্তু কেন মা? তুমি তো বলেছিলে এই সোনার ফুল আমাদের শক্তি আরও বাড়িয়ে দেবে। হ্যাঁ রূপা, সেটা তো দিবে, কিন্তু আজ থেকে 3 দিন পর আমরা আমাদের বাগের ঝর্ণায় স্নান সেরে তারপর সোনার ফুলকে স্পর্শ করব। সেই 3 দিন পর্যন্ত এই সোনার ফুল দেখে রাখার দায়িত্ব তোমার। এটা যেন কেউ স্পর্শ না করতে পারে। ঠিক আছে মা, কেউ স্পর্শ করবে না। আমি এই 3 দিন সোনার ফুল পাহারা দিব। জাদুর আয়না, আমাকে সেই সোনার ফুলের ছবি দেখা। সেটা কোথায় আছে দেখা আমাকে। সোনার ফুল, এই সেই সোনার ফুল। অপেক্ষা, কত বছর অপেক্ষা করেছি এই ফুলের জন্য। আমার সোনার ফুল ফুটে গেছে। এবার আমি এ বিশ্বের মহাশক্তিশালী। কেউ আমাকে হারাতে পারবে না, কেউ না।
ডাইনি, এত খুশি হোস না। সোনার ফুলটা আছে পরিরাজ্যের বাগানে, আর ওই ফুলটা পাহারা দিচ্ছে পরিকন্যা। এসব তোকে ভাবতে হবে না, আমি সব কিছু ঠিক করে ফেলেছি। পরিকন্যা নিজে আমাকে পরিরাজ্যে ডেকে নেবে, আর নিজে থেকে আমাকে ওই ফুল ছুঁতে দেবে। কি হয়েছে মানে? কেন, তুই কি ভুলে গেছিস? কোনো পরী যদি তোকে পরিরাজ্যে ডেকে না নেয়, তাহলে তুই পরিরাজ্যে কখনো ঢুকতে পারবি না। হবে রে, সব হবে। বুদ্ধি থাকলে সব হবে। জাদুর আয়না, তুই এখানেই থাক, আমি আমার কাজটা সেরে আসি। জাদুর ঝাড়ু, চল আমাকে পরিরাজ্যের বাইরে নামিয়ে দিয়ে আয় দেখি। তুই এসব কি বলছিস ডাইনি বুড়ি? এমনটা কেমন করে হবে? এরপর ডাইনি একটা বৃদ্ধার রূপ নিল। জীর্ণ শীর্ণ পোশাক পরে অসুস্থ সেজে পরিরাজ্যের প্রবেশদ্বারের সামনে দাঁড়িয়ে কাতরাতে শুরু করল। এখানে কি কেউ আছো? আমাকে একটু সাহায্য করো। আজ কটা দিন ধরে না খেয়ে আছি, দয়া করে আমাকে কেউ একটু সাহায্য করো। কে এমন করে সাহায্য চাইছে? এমন করুণ কণ্ঠে পরিরাজ্যে কে সাহায্য চাইছে? কে কে এখানে? কে সাহায্য চাইছে? রে মেয়ে, আমি একটু সাহায্য চাইছি। শরীরটা বড্ড খারাপ, আজ কদিন না খেতে পেয়ে অসুস্থ হয়ে পড়েছি। আহারে বুড়িমা, এই বয়সে কদিন ধরে তুমি না খেয়ে আছো? কি করবো রে মেয়ে, বয়সের জন্য তো গায়ে একটুও বল নেই, তাই কাজ করতেও পারি না। আর কাজ না করলে খাবো কি? ইস, কি কষ্ট গো তোমার। তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য এক্ষুনি খাবার নিয়ে আসছি। কেন রে মেয়ে, আমি ছেঁড়া কাপড়ে আছি বলে আমাকে তোদের প্রাসাদে নিবি না? দরজায় দাঁড় করিয়ে রাখবি? ছি ছি বুড়িমা, এমন করে কেন বলছো? চলো, তুমি আমার সাথেই চলো। মূর্খ পরী, তুই তো জানিস না তুই কাকে পরিরাজ্যে আসতে বললি। তুই নিজের পায়ে নিজে কুড়াল মারলি। বুড়িমা, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। বাছা, তোদের বাগানটা তো খুব সুন্দর। এমন সুন্দর আর অদ্ভুত বাগান তো আমি আমার জীবনে দেখিনি। এটা পরি বাগ বুড়িমা, সুন্দর তো হবেই। পরী বাগ? তার মানে তোরা পরী? হ্যাঁ গো বুড়িমা, আমরা তো পরি। দেখছো না আমার পরিডানা আছে? মা গো মা, নিজের চোখে পরী দেখলাম। শুনেছি পরীদের কাছে জাদু শক্তি থাকে। তোর জাদু দিয়ে আমাকে এই দুর্বল থেকে সবল করে দে না মেয়ে, তাহলে খেটে খুঁটে অন্তত দুবেলা খেয়ে পরে বাঁচতে পারবো। তুমি এখানে বসো, আমি মায়ের কাছে জিজ্ঞেস করে আসি। যা যা, দূর হয় এখান থেকে। পরিরাজ্যে ঢুকে গেছি, আমি এবার সোনার ফুল ঠিক খুঁজে বের করে নিতে পারবো। মা, মা, কোথায় তুমি? এই তো আমি। কি হয়েছে রূপা, ডাকছো কেন? মা, একটা বুড়িমা এসেছে। সে আমাদের জাদু শক্তি দিয়ে সুস্থ হতে চাইছে। বুড়িমা মানে? মানুষ কেমন করে পরিরাজ্যে আসতে পারে? রূপা, তুমি এসব কি বলছো? মা, কিন্তু কিন্তু কি? সে বুড়ি কোথায়? পরিরাজ্যে ঢোকাওনি তো? মা, আমি তো বুড়িমাকে পরিবাগে বসিয়ে রেখে এসেছি। এসব তুমি কি বলছো? নিশ্চয়ই কোনো অশুভ শক্তি সোনার ফুলের খোঁজে এসেছে। রূপা, তাড়াতাড়ি চলো। হ্যাঁ মা, চলো।
ও ওই তো সেই সোনার ফুল। আজ আমি এই সোনার ফুল ছুঁয়ে অসীম শক্তির অধিকারী হব। কেউ আমাকে হারাতে পারবে না। আমি অমর হব, মহাশক্তিশালী হব। ডাইনি, তোর এত বড় সাহস! তুই পরিরাজ্যে প্রবেশ করেছিস। আজ তোর কোনো রেহাই নেই। রানী পরী, আজ তুই আমার কিছুই করতে পারবি নে। আমি এই সোনার ফুল ছুঁয়ে সর্বশক্তিমান ও অমর হয়ে যাব। এই বলে ডাইনি সোনার ফুলটা স্পর্শ করতেই তার চোখ দুটো লাল হয়ে গেল। না, এসব কি হলো? রূপা, তুই সোনার ফুলটা নিয়ে যে করেই হোক এখান থেকে পালা। আমি ডাইনিকে আটকাচ্ছি। না, আমি তোমাকে ছাড়া যাব না। তাড়াতাড়ি পালাও রূপা, আমি যা বলছি তাই শুনো। এই দাঁড়া, দাঁড়া বলছি, দাঁড়া। শয়তান বুড়ি, তোকে আজ শেষ করে দিব। তবে রে, দাঁড়া, আজ তোর একদিন কি আমার একদিন। এরপর ডাইনি তার কালো জাদু ছুঁড়ে পরিরাজ্য সব পরীদের মেরে ফেলল। আহা, ডাইনি আমার পরিবারের সবাইকে শেষ করে ফেলে, আর আমি সোনার ফুলকে নিয়ে এখানে চলে আসি। ওহ, সেই থেকে তুমি একাই বনের মধ্যে আছো? হ্যাঁ, কিন্তু তুমি এভাবে বনে বন্দি কেন? কারণ আমি শুধু ভুল করেছি। আমি আমার দায়িত্বও ভুলে গিয়েছিলাম। আমি ছিলাম এই সোনার ফুলের রক্ষক। এই ফুল শুধু আমাদের শক্তির উৎস না, এটা ছিল আমাদের রাজ্যের প্রাণ। আমার বাবা মা আমাকে বহুবার সাবধান করেছিলেন, কাউকে সহজে বিশ্বাস করবে না, এই ফুলের কাছে কাউকে যেতে না দিতে। কিন্তু তবুও তুমি বিশ্বাস করেছিলে? হ্যাঁ, আমি এক অচেনা মানুষকে বিশ্বাস করেছিলাম। আমি আমার দায়িত্ব ভুলে গিয়েছিলাম, আর সেই ভুলের জন্য পুরো রাজ্য ধ্বংস হয়ে গেল। আমার ভুলের মাসুল আমার পরিরাজ্যের সবাইকে দিতে হলো। কেঁদো না তুমি। ডাইনি যখন সব ধ্বংস করছিল, তখন শেষ মুহূর্তে সে আমার দিকে তাকিয়ে বলেছিল যে নিজের দায়িত্ব রক্ষা করতে পারে না, সে স্বাধীন থাকার যোগ্য নয়। তারপর ডাইনি আমাকে অভিশাপ দেয়, যতদিন এই সোনার ফুল থাকবে ততদিন আমি এই সোনার ফুলের আশেপাশে বন্দী থাকব। তাছাড়া এই অভিশাপ শুধু ডাইনির না, এটা আমার নিজের ভুলের শাস্তি। পরিকন্যা, ডাইনি তো এই সোনার ফুল ছুঁয়ে নিয়েছে, তাহলে এখনো কেন তুমি ফুলকে পাহারা দিচ্ছ? কারণ ডাইনি যখন প্রথম এই সোনার ফুল ছুঁয়েছিল, তখন সে পুরো শক্তি পায়নি। পুরো শক্তি পায়নি কেন? এই ফুলের আসল শক্তি একবারে পাওয়া যায় না। এটা পেতে হলে সম্পূর্ণভাবে ফুলটাকে নিজের করে নিতে হয়। কিন্তু আমি তখনই ফুলটা নিয়ে পালিয়ে আসি, তাই ডাইনি শুধু আংশিক শক্তি পেয়েছিল। সে আমাদের রাজ্য ধ্বংস করতে পেরেছিল, কিন্তু সে অমর হতে পারেনি, সবকিছুর ওপর নিয়ন্ত্রণও পায়নি। তাই সে আবার এই সোনার ফুল নিতে আসবে। পরিকন্যা, আজ তোকে পেয়ে গেছি। আজ কতটা বছর ধরে তোকে আর এই ফুলকে খুঁজে বেড়াচ্ছি। অবশেষে আজ এই ফুল আমি নিয়ে যাব। না, আমার জীবন থাকতে আমি তোমাকে এই ফুল নিতে দিব না। দিবি না মানে? দিতে তো তোকে হবেই। শয়তান ডাইনি বুড়ি, তুমি আমার পরিরাজ্য ধ্বংস করেছ, এবার আমি তোমাকে ধ্বংস করব। আমার সাথে যুদ্ধ করে তোর পরিরাজ্যের কেউ জিততে পারেনি, আর তুই তো সামান্য পুচকে পরি। না না না, সময় একদম কম। আমাকে যে করে হোক রূপাকে বাঁচাতে হবে। সে এক মুহূর্ত দেরি না করে দৌড়ে গিয়ে সোনার ফুলটি তুলে নিল। সঙ্গে সঙ্গে চারপাশে ঝড় শুরু হলো। ডাইনি জোরে চিৎকার করে উঠল। না, আমার এতদিনের সাধনার ফল এভাবে বৃথা যেতে পারে না। এ কি হচ্ছে? না, আমি মুক্ত। আমি অভিশাপ থেকে মুক্ত হয়ে গেছি। পরিকন্যা, ফুলটা কোথায় গেল? ফুলটা নিরাপদ জায়গায় পৌঁছে গেছে, আর কোনো অশুভ শক্তি ফুলটার কাছে কখনো পৌঁছতে পারবে না। শুনে খুব ভালো লাগলো। আমি তাহলে আসি।
ঘরে অসুস্থ মায়ের খাবার আর ওষুধের ব্যবস্থা করতে হবে। তোমাকে আর কোনো কিছুর চিন্তা করতে হবে না। আজ থেকে তোমার জীবনে কোনো কিছুর অভাব থাকবে না। এটা আমার? হ্যাঁ, এটা তোমার রুদ্র। বাকিটা জীবন এই সম্পদ দিয়ে তোমার জীবন সুখে শান্তিতে কেটে যাবে। আমি এখন আসি, আমার যে অনেক কাজ বাকি। তোমারও ভালো হোক রূপা, তুমিও সারা জীবন ভালো থেকো। এরপর পরদিন সকালে রুদ্র নিজের ঘরে জেগে উঠল। তার মা সুস্থ, ঘরে আর অভাব নেই, আগের মতো ঘরটা ভাঙাচোরা নেই। সেদিনের পর থেকে রুদ্রদের জীবনের সব সমস্যা শেষ হয়ে গেল, আর তারা মা ছেলে সুন্দরভাবে জীবন কাটাতে লাগল। কে কে হাসছে এভাবে? সামনে এসো। কাপুরুষের মতো আড়ালে থেকো না, সামনে এসো। রাজকুমার এরিস, সোনাপুরের অহংকার। আজ সেই অহংকার ধুলোয় মিশিয়ে দিতেই আমি এসেছি। তুমি সেই ডাইনি যাকে আমার বাবা অন্যায় আচরণের জন্য রাজ্য থেকে বিতাড়িত করেছিলেন। কেন এসেছো এখানে? ঠিক ধরেছ, তোমার বাবা আমাকে অপমান করেছিলেন, আর তার সাজা তুমি ভোগ করবে। এই রূপ, এই রাজকীয় চেহারা নিয়ে তো তোমার এত গর্ব, তাই না? আজ থেকে এই রূপই হবে তোমার অভিশাপ। তোমার কালো জাদু দিয়ে আমায় ভয় দেখানোর চেষ্টা করো না। আমি মৃত্যুর ভয় পাই না, কিছুতেই না। মৃত্যু? না রাজকুমার, মৃত্যু তো অনেক সহজ। আমি তোমাকে এক যন্ত্রণাদায়ক জীবন দেব। মানুষ তোমাকে দেখে ঘৃণা করবে, ভয় পাবে তোমাকে দেখে। মানুষের দেহ হোক বিলীন, পশুর রূপে হও অধীন। রাজকীয় তেজ খুঁজে যাক তোর, হয়ে যা বনের এক তুচ্ছ বানর। এখন কেমন লাগছে রাজকুমার? এখন যাও, নিজের রাজ্যে গিয়ে মুখ দেখাও। তবে শোনো, এই অভিশাপ মুক্তির একটাই কঠিন পথ আছে। যদি কোনো রাজকুমারী তোমার এই কদাকার রূপ দেখে তোমাকে মন থেকে ভালোবাসে এবং স্বামী হিসেবে গ্রহণ করে, তবেই তুমি আবার মানুষ হতে পারবে। কিন্তু মনে রেখো, এক বানরকে কোন রাজকুমারী বিয়ে করবে? অনেকটা পথ চলে এসেছি রাজকুমারী, এবার প্রাসাদে ফিরলে হয় না? এই বনে নাকি অনেক বুনো জানোয়ার আছে। ভয় পেও না মালতী, এই বনের শান্তি আমার খুব ভালো লাগছে। দেখো না, প্রকৃতি কত সুন্দর। রাজকুমারী মালতী ঠিকই বলেছে, বনের এই এলাকাটা খুব একটা নিরাপদ নয়। আপনি বেশি দূরে যাবেন না। সাবধান, একটা বুড়ো বানর, এখনই এটাকে তাড়িয়ে দিচ্ছি। থামুন সেনাপতি, ওকে মারবেন না। দেখুন, ও কিন্তু আমাদের আক্রমণ করছে না। হোমা, এই তো জ্যান্ত মানুষ নয়, যেন মানুষের মতোই আচরণ করছে। বানর আবার ফুল দেয় নাকি? অদ্ভুত ব্যাপার। এই চোখগুলো দেখুন সেনাপতি, সাধারণ প্রাণীর চোখে এমন করুণা আর আভিজাত্য থাকে না। আমার মনে হচ্ছে ও কিছু বলতে চাইছে। কেন জানি না এই অবলা প্রাণীটার জন্যে আমার মনে এক অদ্ভুত মায়া কাজ করছে। ওর মধ্যে এক রাজকীয় তেজ লুকিয়ে আছে। সেনাপতি, আজ থেকে বানরটি আমার সাথেই থাকবে। একে প্রাসাদে নিয়ে চলো। কিন্তু মহারাজ যদি রেগে যান, রাজপ্রাসাদে বানর। আমি বাবার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু এই নিঃসঙ্গ প্রাণীটাকে এই হিংস্র বনে আমি ফেলে যেতে পারবো না।
পূর্ণিমা, বাবার দেখো, সিংহল আর অবন্তীর রাজপুত্ররা তোমার প্রাণী প্রার্থী। আমি চাই তুমি এদের মধ্যে একজনকে জীবন সঙ্গী হিসেবে বেছে নাও। তোমার বিয়ের বয়স হয়েছে। হ্যাঁ মা, তোমার জন্যই সারা দেশ থেকে যোগ্য পাত্রদের খবর আনা হয়েছে। তুমি যাকে বলবে আমরা তাকেই জামাতা হিসেবে গ্রহণ করব। বাবা মা, আমি আমার জীবন সঙ্গী নির্বাচন করে ফেলেছি, তবে সে কোনো রাজপুত্র নয়। কে সে? কোন রাজ্যের অধিপতি? আমাকে বলো, আমরা এখনই প্রস্তাব পাঠাবো। আমি এই বানরটিকেই বিয়ে করতে চাই। আমি একে স্বামী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি। ঠাট্টা করছো পূর্ণিমা? রূপনগর রাজ্যের রাজকুমারী এক পশুকে বিয়ে করবে? লোকে শুনলে হাসবে। আমার মান সম্মান তুমি জলে ধুলোয় মিশিয়ে দিও না। তোর কি মাথা খারাপ হয়ে গেছে মা? এক জন্তুর সাথে মানুষের বিয়ে? লোকে তোকে পাগল বলবে। আমি ঠাট্টা করছি না বাবা। এই প্রাণীটির চোখে আমি যে সততা আর মায়া দেখেছি, তা কোনো রাজপুত্রের চোখে দেখিনি। আমি জানি ও কোনো সাধারণ পশু নয়। আমার মন বলছে ওর ভাগ্য আমার সাথেই জুড়ে আছে। অসম্ভব! আমি বেঁচে থাকতে এই কলঙ্ক রাজবংশে লাগাতে দেব না। মন্ত্রী, এখনই ওই পশুটাকে জঙ্গলে পাঠিয়ে দাও, আর পূর্ণিমাকে তার কক্ষে বন্দি করো। বন্দি করো ওকে। যদি একে বের করে দেয়া হয়, আমিও তবে রাজপ্রাসাদ ত্যাগ করব। হয় এই বানরটি আমার স্বামী হবে, নয়তো আমি চিরকাল অবিবাহিতই থাকব। মহারাজ, এখনো সময় আছে, এই বিয়ে বন্ধ করুন। প্রজারা হাসাহাসি করছে, তারা বলছে আমাদের রাজকুমারী পাগল হয়ে গেছেন। এক পশুর সাথে মানুষের বিয়ে? ছি, ইতিহাসে এমন লজ্জা আর কখনো ঘটেনি। আমি কি করব মন্ত্রী? ও অন্ন জল ত্যাগ করেছে। ওর জেদের কাছে আমি আজ পরাজিত। বাবা হয়ে নিজের সন্তানের মৃত্যু আমি দেখতে পারবো না। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে? পূর্ণিমা, এখনো ফিরে আয় মা। ও তো একটা অবলা জন্তু। সারা জীবন তোর সাথেও কথা বলবে না, তোকে সুখ দেবে না। নিজের জীবনটা এইভাবে কেন নষ্ট করছিস? মা, তোমরা কেবল ওর রূপ দেখেছো, কিন্তু আমি ওর আত্মাটা দেখতে পাচ্ছি। আজ থেকে ওর সবই আমার। সমাজ হাসুক বা কাঁদুক, আমার তাতে কিছুই যায় আসে না মা। বাহ, পশুরাজ তো বেশ নিয়ম কানুন জানে দেখছি। মহারাজ, আজকের পর থেকে আমাদের রাজ্যের মান সম্মান ধুলোয় মিশে গেল। পাশের রাজ্যের রাজারা আমাদের নিয়ে তামাশা করবে। যারা হাসছে হাসুক। আজ থেকে পূর্ণিমা প্রাসাদের এই বিশেষ অংশেই থাকবে। আমি চাই না এই বিদ্রূপের ছায়া ওর ওপরে পড়ুক। আমি চাই না। তুমি ওখানে ওভাবে কেন বসে আছো? ভয় পেও না। আমি জানি সবাই তোমাকে ঘৃণা করে, কিন্তু আমি তোমাকে ঘৃণা করি না। আজ থেকে এই কক্ষ তোমারও। লোকে যাই বলুক, আমি জানি তোমার এই পশুর রূপের আড়ালে একটা সুন্দর মন আছে। আজ থেকে তুমি একা নও, আমি সারা জীবন তোমার পাশে থাকব। রাজকুমারী, থামুন। আপনি কেন আপনার জীবন এক পশুর জন্য উৎসর্গ করছেন? আমার মতো অভিশপ্তের জন্য কেন এত মায়া? এই কি, তুমি কথা বলতে পারো? তুমি কি? আমি পাশের সোনাপুর রাজ্যের রাজপুত্র অ্যারিস। এক ঈর্ষাপরায়ণ ডাইনি তার কালো জাদুতে আমাকে এই রূপ দিয়ে দিয়েছে।
সে বলেছিল কোনো রাজকুমারী যদি আমাকেই কদাকার রূপে ভালোবাসে আর ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করে তবেই আমার মুক্তির পথ খুলবে। কিন্তু আমি ভাবিনি কেউ সত্যি এমনটা করবে। রাজপুত্র এরিস, আমি জানতাম, আমার মন বলছিল তুমি কোনো সাধারণ কেউ নও। তাহলে তাহলে তুমি কি তোমার আসল রূপে ফিরতে পারবে না? না রাজকুমারী, বিয়ে কেবল প্রথম ধাপ। আগামী পূর্ণিমার রাতে আমাকে এক কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তবেই আমি স্থায়ীভাবে মানুষ হতে পারবো। যদি ব্যর্থ হই তবে চিরকাল এই বানর হয়েই থাকতে হবে। আমি ভয় পাই না রাজপুত্র, আমরা একসাথে সেই পরীক্ষা দেব। আমি তোমাকে তোমার হারানো রূপ আর সম্মান দুটোই ফিরিয়ে দেব। রাজকুমারী, এই বন বড্ড ভয়ঙ্কর, চলুন প্রাসাদে ফিরে যাই। এই সাধু কি সত্যিই কোনো সাহায্য করতে পারবেন? চুপ করো মালতী, বিশ্বাসের ওপর পৃথিবী টিকে আছে। প্রণাম সাধু বাবা, আমি এক মহা বিপদে পড়ে আপনার দ্বারে এসেছি। আমি জানতাম তুমি আসবে মা। রাজকুমার এরিসের আত্মা এই পশুর দেহে বন্দী হয়ে ছটফট করছে। ডাইনি মায়ার এই খেলা বড্ড নিষ্ঠুর। আপনি সব জানেন, তবে দয়া করে পথ দেখান। আমি কিভাবে আমার স্বামীকে অভিশাপ থেকে মুক্ত করতে পারি? আমি তাকে অভিশাপ মুক্ত করতে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। পথ অত্যন্ত কঠিন মা। আগামীকাল পূর্ণিমার রাত, সেই রাতে নীল পাহাড়ের চূড়ায় এক বিশেষ যজ্ঞ করতে হবে। ডাইনি তার সর্বশক্তি দিয়ে তোমাদের বাধা দেবে। সে নানা মায়াজাল আর ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। আমি কোনো ভয় পাই না। আমাকে কি করতে হবে বলুন? পূর্ণিমার চাঁদ যখন ঠিক মাথার ওপরে আসবে তখন তোমাকে এরিসের হাত ধরে আগুনের কুণ্ডের চারদিকে 7 বার ঘুরতে হবে। কিন্তু মনে রেখো, ডাইনি তোমাকে প্রলুব্ধ করবে, ভয় দেখাবে। যদি একবারও তুমি এরিসের হাত ছেড়ে দাও, ভয় পেয়ে পিছু হটে যাও, তবে সে চিরকাল বানর হয়েই থেকে যাবে আর তুমিও প্রাণ হারাবে। ভয় পেও না, আমার ভালোবাসা আর আপনার আশীর্বাদ থাকলে আমরা জয়ী হবই। এই কবচটি সাথে রাখো, এটি তোমাকে ডাইনির প্রাথমিক মায়াজাল থেকে রক্ষা করবে। যাও মা, তৈরি হও, কালকের রাত তোমার জীবনের ভাগ্য নির্ধারণ করবে। কোথায় যাচ্ছিস ছোট্ট রাজকুমারী? ভাবলি ওই বুড়ো সাধুর কবচ নিয়ে আমার অভিশাপ ভেঙে দিবি? ডাইনির মায়াজাল থেকে পালানো এত সহজ নয়। সাবধান ডাইনি, রাজকুমারীর গায়ে আঁচ লাগলে তোমার রেহাই নেই, কিছুতেই রেহাই নেই। এক তুচ্ছ মানুষ আমাকে ভয় দেখায়। এই নে তোর পাওনা। সেনাপতি, সাবধান সেনাপতি। পূর্ণিমা, তোর এই রূপ, এই যৌবন তুই এক বানরের জন্য নষ্ট করছিস। যা, প্রাসাদে ফিরে যা, এখনো সময় আছে, নয়তো আজ তোদের দুজনের কবর হবে এই পাহাড়ে। কখনো না, তুমি জানো না যায়নি, ভালোবাসার শক্তি তোমার কালো জাদুর চেয়ে অনেক বেশি। এরিসকে আজ আমি এখান থেকে নিয়ে যাবই যাব। হে পবিত্র শক্তি, এই অশুভ শক্তিকে বিনাশ করো, রক্ষা করো আমাদের। জলদি চলো এরিস, আমাদের পাহাড়ের চূড়ায় পৌঁছতে হবে। চাঁদ ঠিক মাথার ওপর ওঠার আগে আমাদের যজ্ঞ শুরু করতে হবে।
এখনো সময় আছে পূর্ণিমা। নিজের জীবন আর যৌবন এই পশুর জন্য বিসর্জন দিস নে। দেখ দেখ তোর কি হবে। ভয় পেও না এরিস, এ সব মায়া, আমি তোমার হাত ছাড়বো না। না, এ ডাইনি চলো না। আমি যদি এখন যজ্ঞ ছেড়ে দিই তবে কারোরই মুক্তি হবে না। আমাকে যে ধৈর্য ধরতে হবে। দেখ পূর্ণিমা, এই তোর সেই রাজকুমার এরিস। আমি ওকে মুক্ত করে দিলাম, তুই ওর হাত ধর আর এই কদাকার বানরটাকে আমায় দিয়ে দে, তবে তুই তোর হারিয়ে যাওয়া সুখ পাবি। এই সুন্দর ছদ্মবেশ আমার স্বামীর নয়, আমার স্বামী এই বানরটি, যার মনে আমি পবিত্র ভালোবাসা দেখেছি। আমি কোনো সুন্দরের লোভে আমার স্বামীকে ত্যাগ করব না, বুঝলে? ধন্য তোমার সাহস পূর্ণিমা, ধন্য তোমার ভালোবাসা। সত্যের জয় হলো, সত্যের জয় হলো। না, এইটা হতে পারে না। আমার শত বছরের সাধনা এক সামান্য মেয়ের ভালোবাসার কাছে হেরে গেল। আমার জাদু, আমার শক্তি, আমার সব শেষ হয়ে যাচ্ছে। হেরিস, হেরিস দেখো, ডাইনির অশুভ ছায়া মিটে গেছে। এবার তুমি। আমি আমি আবার মানুষ, আমি কথা বলতে পারছি পূর্ণিমা। রাজকুমারী, আজ আপনি শুধু আমার অভিশাপই ভাঙ্গেননি, আমাকে এক নতুন জীবন দিয়েছেন। যে রূপের জন্য আমি অহংকারী ছিলাম, সেই রূপ হারিয়ে আমি চিনেছি সত্যিকারের ভালোবাসা কাকে বলে। আপনি এক কদাকার পশুকে ভালোবেসে যে ত্যাগ স্বীকার করেছেন, তার ঋণ আমি শোধ করতে পারবো না। আমি কোনো পশুকে ভালোবাসিনি এরিস, আমি ভালোবেসেছিলাম তোমার সেই সুন্দর মনকে, যা আমি প্রথম দিনেই তোমার চোখের তারায় দেখেছিলাম। ধন্য তোমরা, আজ থেকে তোমাদের এই কাহিনী পৃথিবীর ইতিহাসে অমর হয়ে থাকবে। বাহ্যিক সৌন্দর্য নয়, আত্মার সৌন্দর্যই যে শ্রেষ্ঠ তা প্রমাণ করলে। যাও রাজকুমার, এবার তোমার রাজকুমারী নিয়ে নিজের রাজ্যে ফিরে যাও, যাও। সাবধান, রাজকুমারী পূর্ণিমা এবং সোনাপুরের রাজকুমার এরিস পদার্পণ করছেন। পূর্ণিমা, এ কি দেখছি আমি? তোমার সাথে এই সুদর্শন যুবকটি কে? আর আর সেই বানরটি কোথায়? বাবা, ইনি আপনার সেই জামাতা। ডাইনির অভিশাপে ইনি এতদিন বানর হয়েছিলেন। আমার ভালোবাসার সাধু বাবার আশীর্বাদে আজ তিনি মুক্তি পেয়েছেন। ইনি সোনাপুরের রাজকুমার এরিস। মহারাজ, আমাকে ক্ষমা করবেন। পশুর রূপে আমি আপনাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু আজ আপনাদের মেয়ের সাহসিকতার কারণে আমি আমার হারানো রূপ আর পরিচয় ফিরে পেয়েছি। আমি জানতাম আমার মা ভুল করতে পারে না। আজ যে আমি কত খুশি তা বলে বোঝাতে পারবো না। আজ থেকে সমস্ত বিদ্রুপ আর লজ্জার অবসান হলো। রাজকুমার, আমি লজ্জিত। আমি কেবল রূপ দেখে বিচার করেছিলাম। আজ পূর্ণিমা আমাকে শিখিয়ে দিল যে মানুষের আসল পরিচয় তার গুণ আর আত্মায়। আমি সানন্দে তোমাদের এই মিলনকে স্বীকার করছি। আজ থেকে রূপনগর আর সোনাপুর এই দুই রাজ্য এক হয়ে থাকবে। আজই রাজকীয় ভোজের আয়োজন করো, প্রজাদের জানিয়ে দাও
জয় হয়েছে সত্যের আর পবিত্র ভালোবাসার।